দুঃখ হবে, আমি তো সেই যন্ত্র থেকে বই পাচ্ছি। আমার জামাইয়ের যন্ত্র তো এত বড় না। তো আমার বাবা মা বিয়ে দিছে মোটামুটি একটা ভালো পরিবারে। তো বিয়ে দেওয়ার পরে আমাদের সুখে শান্তিতে সংসার চলতেছে, খুব শান্তিতে আছি আমরা। এভাবে চলতে চলতে 6 মাস যাওয়ার পরে আমার স্বামী ছোটখাটো একটা দোকান দিল। ভালোই চলছিল আমাদের। চলার পরে হঠাৎ করে কে জানি বুদ্ধি দিছে যে তুই বিদেশ যা, এই ব্যবসা দিয়ে এখন তোর বউ হয়েছে, কয়দিন তোর বাচ্চা হবে, তাহলে এই ব্যবসা দিয়ে তোর ভবিষ্যৎ যাইব না, এই ব্যবসা দিয়ে তুই ভবিষ্যৎ করতে পারবি না। তখন আমার স্বামী বলে, যদি আমার একটা বাচ্চা কাচ্চা হয় তাহলে সেই বাচ্চার ভবিষ্যৎটা আমি কি দিব, কিভাবে দিব? আসলে আমার তো ছোটখাটো একটা দোকান, এদেশে থেকে কিছুই হবে না, পেটে বাচ্চা জুটবে না, কোনো মতে সারাদিন কামাই করবো আর খাবো, এভাবে চলে যাবে। তো পরে আমার স্বামী সিদ্ধান্ত নিল যে সে বিদেশ যাবে। তো ঘরের সব কিছু বিক্রি করে দিল, দিয়ে টাকা পয়সা সব কিছু নিয়ে জোগাড় করে যে আমি বিদেশ যাচ্ছি শুধুমাত্র তোমাদের সুখের জন্য, তোমাদের ভালোর জন্য, তোমাদের ভবিষ্যৎ করবো বলে। আমি খুব তাড়াতাড়ি চলে আসবো, মাত্র 5টা বছর থাকবো। আমি তো আর মানতাছি না যে না, আমার বিদেশে রোজগারের দরকার নেই, তুমি এখানেই থাকো, তোমার যাইতে হবে না। সে বলতেছে যে আমি যাবো। দেখতে দেখতে 5টা বছর কেটে যাবে, এখন আর বছর খানির মতো। 5 বছর পরে আমি আবার তোমার কাছে ফিরে আসবো। সে অনেকক্ষণ পর সে চলে গেল। চলে যাওয়ার পর বাড়িতে খালি আমি, আমার শাশুড়ি আর আমার শ্বশুর। তো আমার শ্বশুর ঘরে পড়া, উনি বাহিরে ঘরে যেতে পারে না, বাহিরে আমাকে যেতে হয়, কেনাকাটা সংসারের পরিবারের সব কিছুই করতে হয়। করার জন্য আমার শাশুড়ি বাসায় থাকে। এভাবেই চলে গেছে বছর 2-1। চলে যাওয়ার পর এই যে আমরা স্বামী থাকাকালীন দুইজন খুব ভালোই ছিলাম, আনন্দে ছিলাম। এখন আমার স্বামী চলে যাওয়ার পর আমি তো একা হয়ে গেছি। মোটামুটি 1 সপ্তাহের মতো হয়তো আমার শারীরিক ইচ্ছা পূরণ করতো। এখন তো যা আমার স্বামী না থাকার জন্য, তাই বছর 2-1 হয়ে গেছে আমি শারীরিক সম্পর্ক কোথাও করছি না বা করিনি। না থাকার কারণে মেয়ে মানুষের শরীরে যে একটা চাহিদা থাকে, মাঝে মাঝে যখন স্বামীর কথা মনে হয় একা একা ঘুমাতে যাই। যখন এই সুন্দর দৃশ্যগুলা, সুন্দর মুহূর্তগুলা মনে পড়ে, তখন আমার চোখ ভিজে, বালিশ ভিজে যায়, জায়গা ভিজে যায়, সেই খানিগুলা লেগে থাকে। অনেক সময় অলসতা করে করা হয় না, তো সেই জায়গাগুলা চুলকাতে থাকে। তো আমি ভাবলাম আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। যখন চুলকাতে চুলকাতে যখন অনেকটা হয়ে যায়, ভিতরে প্রচণ্ড চুলকায়, কোথাও গিয়ে শান্তি পাই না, কাজকর্ম করি সব সময় চুলকাতে থাকে। কারণ আমি তো মেয়ে মানুষ, তো এখানে সেখানে চুলকানো যায় না, প্রতিবেশী থাকে। তো আমাদের এখানে বাম ছিল জ্বালাপোড়া করার, যে চুলকায় সারাক্ষণ। পরে আমার শাশুড়ি বলি যে আমার এরকম এরকম হচ্ছে। আমার শাশুড়ি বলো, একটা কাজ করো, আমার পরিচিত একটা ডাক্তার আছে, একটা ফার্মেসি আছে, তো সেখানে চলে যাও। সেখানে গেলাম, যাওয়ার পর ডাক্তার বললো কীভাবে কী হয়েছে। তখন বলে ডাক্তার বলে রুগীরা ডাক্তারের কাছে সব বলতে পারে, কোনো লজ্জা নেই। তো আমি বললাম আপনার বাড়ি তো বাহিরে আছে, বিদেশে থাকে, বছর 2-1 হলো, কিন্তু আমার এরকম এরকম সমস্যা, এখন আমি কি করবো? উনি বললো আসলে যে আপনি যে সমস্যার কথা বলছেন যদি নিজের চোখে না দেখি তাহলে তো ওষুধ দেওয়াটা উচিত হবে না। তো আমি বললাম নিজের চোখে না দেখলে মানে এটা কি দেখার জায়গা নাকি? আপনি ওষুধ দেন, দিলে দেন, না দিলে না দেন। আমি রাগ হয়ে বললাম। বলার পর উনি বললো আচ্ছা ঠিক আছে। তারপরে উনি ওষুধ দিছে। ওষুধ দেওয়ার পরে আসলে কোনো কাজই হচ্ছে না। উনি বলল গরম পানি করে হালকা স্যাভলন দিয়ে পানি ব্যবহার করতে হবে, আর ওষুধ দিছে খাওয়ার জন্য। আর এগুলো ব্যবহার করি, পরিষ্কার করে সেই ওষুধটা দিতে হবে মলম। দেওয়ার পরে ব্যবহার করলাম 7 দিন, তো কিছুই হচ্ছে না। কিছু না হওয়ার পরে আমি আবার আসলাম। আমার শাশুড়িও বললো আবার যাও, তো ওষুধে তো কারো কাজ না পড়ে, কম দামি ওষুধ দিই, তো আবার যাও। তারপরে আবার আসলাম। আসার পরে ডাক্তার বলে কেমন আছেন, কি অবস্থা, যে আপনি কি ওষুধ দিয়েছেন দুনিয়ার কম দামিগুলো, আমার কিছুই হলো না, আরো বেশি হয়ে গেছে চুলকানো। তখন বলতেছে আমি তো তখনই বলেছিলাম ভাবি, জায়গাটা দেখতে হবে, দেখে শুনে সেটার অবস্থা কি, কিরকম, বেশি চুলকাইতে কত হয়ে গেছে কিনা, না হালকা আছে কিনা, কোন ওষুধটা দিলে ভালো হবে। এক একটা ধরনের অসুস্থর এক একটা ওষুধ, আপনি তো আমাকে দেখতেই দেন না। আমি বললাম আসলে কি দেখতে হবে? বললো হ্যাঁ। আমি বললাম ঠিক আছে আচ্ছা চলেন। তখন ডাক্তার সাহেব আর চেম্বারে নিয়ে গেল। নিয়ে গিয়ে এখানে রুগীদের শুয়ে রেখে চ্যালেঞ্জ দেয় বা রুগীদের শুয়ে রাখা হয়, সেখানে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর বললো আপনি ওখানে শুয়েন। শোয়ার পরে আমি একটু লজ্জা লজ্জা পাচ্ছিলাম। লজ্জা পাই কি হবে, রুগী তো, ডাক্তারকে তো দেখাতেই হবে। পরে আমি বললাম আচ্ছা ঠিক আছে দেখেন। ও দেখতে দেখতে ডাক্তারে কাপড়টা সরালো, সরাইয়া ডাক্তার আস্তে আস্তে দেখতেছে। দেখার পর উনি নখ দিয়ে দেখতেছে। নখ দেওয়ার পর আমি বলছি নখ দিচ্ছেন কেন? সে বলতেছে আমি দেখতেছি। তো তখন আমি শেষ করে উঠলাম। তখন সে বুঝতে পারলো যে আমার কোনো কিছু প্রয়োজন। তো উনি আর আমার সাথে বাড়তি কথা না বলে উনি আস্তে আস্তে গোছাইতে লাগলো, গোছাইতে গোছাইতে এমন করে
আমি ইমোশনাল হয়ে গেলাম। কথা বলে উনি শুরু করে দিল। তো ওনার যা কিছু ছিল সব উনি মিটাইছে। মিটানোর পর আমি বললাম, কি হলো, এখনো হয়নি আপনার পরীক্ষা করা? ও, পরীক্ষা তো হয়েছে, এখন কি আপনার তো ভালো লাগছে? আমি বলি যে না, ভালো লাগেনি। পরে বলে, এখন আর কি করার, যে এটা অন্য কোনো সমস্যা হয়নি, আপনার স্বামীর সাথে সম্পর্ক করেন না দেখে সেটার জন্য এরকম হয়েছে। তো ভিতরের এগুলো জিনিস খুব বিষাক্ত, এগুলো মানুষের খুব ক্ষতি করে, এটা খুবই ক্ষতিগ্রস্ত, এটা খুব খারাপ জিনিস। তার জন্য স্বামীর সাথে মেলামেশা করতে হয়, শারীরিক সম্পর্ক করতে হয়, না করলে এই ধরনের সমস্যা হতে পারে বা ক্ষতি হতে পারে। এই জন্যই স্বামীরা যারা বিদেশ থাকেন তারা একটা কথা মাথায় রাখবেন, খালি টাকা রোজগার করলে হয় না। আপনি 10 বছর টাকা রোজগার করবেন, 10 বছর পরে এসে দেখবেন আপনার বউ বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের সাথে সম্পর্ক করছে, তখন আপনার আর এসে লাভ নেই। এদিকেও 10 বছর মিস করলেন, আর ওইদিকে পুরো জীবনটাই তছনছ করে দিলেন। এই জন্য সাবধান, খালি টাকা দেখবেন না, স্ত্রীদেরকে কিছু সময় দিতে হয়। আমার স্কুল লাইফ থেকে কলেজ লাইফ পর্যন্ত একটা ছেলের সাথে রিলেশন হয়, ও আমার বয়ফ্রেন্ড। ও আমাকে খুব ভালোবাসতো, আমিও ওকে খুব ভালোবাসতাম। এক পর্যায়ে মনে হয় আমরা দুজন দুজনের আত্মা, আর আমরা দুজনেই কখনো কোথাও বের হইনি ঘুরতে যাওয়ার জন্য, বেড়াইতে যাওয়ার জন্য। ও আমাকে অনেকবার রিকোয়েস্ট করেছে, আমি কখনো ওর সাথে যাইনি। এমন করতে করতে 2 বছর হয়ে যা। 2 বছর পর একদিন আমাকে খুব রিকোয়েস্ট করে যে, দেখো, তোমার সাথে আমার 2 বছরের রিলেশন, আমরা কোথাও আজ পর্যন্ত ঘুরতে যাইনি। তো আমি তোমারে রিকোয়েস্ট করতেছি, তুমি আমারে একটা দিন সময় দাও, জাস্ট আমরা ঘুরে বেড়ে তখন চলে আসবো। তো আমাদের এতদিনের সম্পর্ক, ওকে আমি খুব ভালো জানি, আর ওও আমাকে খুব ভালো জানে। ওর কথাটা ফেলে দিই কীভাবে? বাড়ি থেকে বের হওয়াও তো মুশকিল। মায়ের কাছে কৈফত, বাবার কাছে কৈফত, জবাবদিহি করতে হয়, নিজেকে একটা অপরাধী মনে হয়। তবুও সেদিন ওর কথা রাখতে গিয়ে মা বাবাকে মিথ্যা কথা বলে বের হয়েছি। ও আমাকে বলছে, তুমি যদি আমাকে একটা দিন সময় দাও, একটা দিন সময় না দাও, তাহলে তোমার সাথে আমি ব্রেকআপ করে দেব। তো বাধ্যতামূলক আমি আমার ফ্যামিলিকে বলছি যে আমার বান্ধবীর বার্থডে আছে, বান্ধবীর বার্থডেতে যেতেই হবে, তোমাদের না বলে তো কোনো জায়গায় যাই না। তো তখন মা আমাকে বলল, যাবি যা, সমস্যা নাই, কিন্তু সময় থাকতে চলে আসিস, তোর বাবা যেন রাগ না করে। ঠিক আছে, আমি আমার মায়ের কথা মতো বের হলাম। তো ঘোরার সময় কি আর বলে সময় আসে নাকি? ওর সাথে ঘুরলাম, বিভিন্ন জায়গায় ঘুরলাম, পার্কে ঘুরলাম, ফুচকা মুচকা খাইলাম। তখন ঘোরাফেরা শেষে রেল লাইন দিয়ে হাঁটতে হাঁটতে বাড়ির দিকে রওনা হইলাম। তো রেল লাইনে তো কোনো গাড়ি ঘোড়া চলে না, হাঁটতে হাঁটতে রাত হয়ে যায়। প্রায় সন্ধ্যার পর একটাই পথ। আমাদের সামনে কিছু বাজে বকাটে ছেলেরা বসে আড্ডা দিচ্ছিল, আমরা পাশ দিয়ে যাচ্ছিলাম। তখন ওরা মজা করে বাজে বাজে ধরনের কথা বলতেছিল। কেউ বলতেছিল মালটা কি খুব ভালো, দেখতে খুব সুন্দর। কেউ বলতেছিল খাইতেও খুব মজা। এরকম বিসি বিসি কিছু কথা বলতেছিল। তারপরে আমার বয়ফ্রেন্ডেও বলতেছে যে, একাই খাবি না আমাদেরকে বাদ দিবি? তখন তখন আমার বয়ফ্রেন্ড আমাকে বলে, কি বলতেছো ভাইজানটা, তোমরা তোমরা যা ভাবতেছ, আমিও তার পিছে যুগ দিয়ে বলতেছি, ভাইয়া আমরা বাজে ছেলে মেয়ে না, আমাদেরকে বাজে কথা বলবেন না, আমরা ঘুরতে এসেছি, জাস্ট এটুকুই। তখন ওরা বলতেছে, হ্যাঁ ঘুরতে এসে তো যাবে, চলে যাও, কিন্তু আমাদেরকে একটু খাওয়াইয়ে যাও। এরকম কথা বলে উঠলো। একটা পর্যায়ে দেখা গেল আমার বয়ফ্রেন্ডের সাথে হাতাহাতি হয়ে গেল। হাতাহাতি করতে গিয়ে আমার বয়ফ্রেন্ড আর ওরা 4-5 জন, ওদের সাথে তো আর ওই একা পেরে উঠে না। আর আমিও তো মেয়ে মানুষ, আমিও তো কিছু করতে পারি না। তখন দেখা যাচ্ছে ওকে মেরে হাত পাও বেঁধে রাখে গাছের সাথে। তার একটু আড়ালে আমাকে টেনে হিঁচড়ে নিয়ে যায়, আমার বুকে হাত দিচ্ছে, শরীরে হাত দিচ্ছে। এরকম করতে করতে দেখা যায় এক পর্যায়ে আমার জামা কাপড় চিড়ে ফেলে। জামা কাপড় চিড়ে যাওয়ার পরে ওরা বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের কাজ করার চেষ্টা করতেছে। কেউ হাত দিয়ে দড়ি নাড়াচাড়া করছে, যারা করছে, কেউ আমার বুকে হাত দিচ্ছে, কেউ আমাকে শুয়ে রেখে কাজ করছে। একটার পর একটা ওরা 5 জন মিলে একজন উঠছে একজন নামছে, একজন উঠছে একজন নামছে, ওরকম ভাবে কাজ করলো। কাজ করার পরে একবারের কাজ ওদের শেষ। দ্বিতীয়বার ওরা আবার এরকম করলো, আবার উঠতেছে, ওরা এরকম ভাবে নামতেছে, কাজ করতেছে। একটা পর্যায়ে দেখা যাচ্ছে যে ওটা আমার মুখে ব্যবহার করতেছে। তারপরে দ্বিতীয়বারের মতো কাজ শেষ করে যখন আমি চিৎকার চেঁচামেচি করতেছি, পারতেছি না, আমি ওদেরকে বলতেছি যে আমার কষ্ট হচ্ছে, আমাকে ছাড়ো প্লিজ। ওরা অমানুষের মতো কাজ করতেছে। একটা কুকুর যেমন একটা মুরগি পেলে ছিঁড়ে খায়, আমার মনে হচ্ছিল ওরা এরকম ভাবে আচরণ করতেছে। যদি আমার মতো কোনো মেয়ের বয়ফ্রেন্ড থেকে থাকে, তো অবশ্যই বয়ফ্রেন্ডের সাথে কেউ আপনারা বাহিরে ঘুরতে যাবেন না।
আর উপযুক্ত মেয়েরা বাইরে না যাওয়াটাই ভালো। আর বখাটে মেয়ের ছেলেদের পাল্লায় পড়বেন না, ওদের কাছ থেকে এড়িয়ে থাকবেন। এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট। আর যারা বখাটে তাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, আপনাদের মা বোন সবাই আছে, তো সবাইকে ভালো রাখবেন, ভালো থাকুন, ভালো রাখুন, ভালো থাকতে দিন, এটাই আপনাদের কাছে অনুরোধ। সবাইকে ধন্যবাদ। আমার স্বামী গরিব সাধারণ একটা পরিবারে আমার বাবা মা বিয়ে দিছে। বিয়ে দেওয়ার পর আমি দেখলাম যে আমার স্বামী খামাই রোজগার ওইটুকু দিয়ে আমাদের সংসার কোনোভাবেই চলে না। না চলার জন্য আমি আমার স্বামী বললাম, তোমার একটা ঋণ আছে, টাকা পয়সা ঋণ আছে তোমার, তুমি এভাবে বসে থাকলে, বাড়িতে বসে থাকলে কখনো ঋণ শোধ করতে পারবা না। যদি এই ঋণটা শোধ করতে না পারো, 2 দিন পরে এই ঋণের বোঝা আরও বেশি হয়ে যাবে, আরও বড় হয়ে যাবে। তখন কিভাবে শোধ করবা? তখন পাশের এলাকার ওর একটা বন্ধু গার্মেন্টসে চাকরি করে। তখন ওকে বললো, দোস্ত তুই এত কিছু বাদ দিয়ে ভাবিকে নিয়ে ঢাকা চলে আয়, ঢাকায় চল, ওখানে গিয়ে 2জনে চাকরি করবি। যদি 2জনে চাকরি করস তাহলে একজনের টাকাটা তোরা খাবি পড়বি, আর একজনের টাকা দিয়ে তোরা ঋণ শোধ করবি। শোধ করে দেওয়ার পরে দেখতে থাকবি আস্তে আস্তে তোরা কোনোভাবে অভাব অনটন থাকবে না। বলার পরে আমার স্বামী এসে আমাকে বলতেছে, শুনছ কি অমুকে বলতেছে এভাবে ঢাকায় যাব? তো আমার স্বামী বলতেছে, তুমি কি বলো? আমি প্রথমেই বললাম যে না, ঢাকা শহরে আসলে সবাই থাকতে পারে না, আর আমরা ঢাকা যাব, আমাদের কাছে তো সেরকম টাকা পয়সাও নাই। 1 মাস আমরা থাকবো, কিভাবে থাকবো, কি খাবো, এটা নিয়ে ভাবলাম। পরে বলতেছে, না আমরা 2জনে যদি চাকরি করি, আমার বন্ধু বলছে, তাহলে একজনেরটা খেয়ে পড়ে আর একজনেরটা দিয়ে মনে করো আমরা আস্তে আস্তে ঋণ ধারগুলো শোধ করে ফেলবো। তো আমার স্বামীর কথাগুলো শুনে আমি বললাম, আল্লাহ বুঝি বুদ্ধি দিছে, তাহলে চলো যাই। বলে 2 মাস পরে আমি আর আমার স্বামী ঢাকায় আসলাম। তারপর একটা রুম নিলাম ভাড়া, টিনের রুমে ভাড়া নিয়ে ওখানে থাকতেছি। আর আমি চাকরিতে ঢুকলাম একজন হেল্পার হিসাবে। একটা হেল্পারের বেতন আর কয় টাকা? ঢাকা শহরে চলতে গেলে অনেক টাকার প্রয়োজন। দূরে থেকে শোনা যায় ঢাকা শহরে টাকা উড়ে, আসলেও কিন্তু ঢাকায় টাকা উড়ে না। ঢাকায় টাকা উড়ে ঠিকই, যে ধরতে জানে তার জন্য, সবার জন্য কিন্তু ঢাকা শহরে টাকা উড়ে না। পরে আমি একজন হেল্পার হিসাবে ঢুকছি। ঢোকার পরে আমি চাকরি করতেছি। তখন আমার একটা বড় বস স্যার বলল, জিএম স্যার, উনি বলল, কি ব্যাপার, মনটা এত খারাপ কেন? অফিসে আসো, আনন্দে থাকবা, রিল্যাক্সে থাকবা, তাহলে দেখবা কাজের প্রতি মন ভালো থাকলে ভালো হবে। তখন বললাম, স্যার আসলে যতটুকু বেতন পাই ততটুকু দিয়ে বাসা ভাড়া দিলে সারা মাসের খাবার হয় না, তাই না খেয়ে থেকে কি সাধারণ মানুষ কি কাজ করতে পারে? সবার শরীরে তো একটা ক্লান্তি। স্যার বলল, তুমি হেল্পার, আসলেও হেল্পারের বেতন তো কমই হয়, যদি কাজটা শিখতা, অপারেটর হতে পারতা, তাহলে হয়তো কিছু বেতন বাড়ানো যেত। স্যার বলে যে চেষ্টা করলেই কিন্তু বেতনটা বাড়ানো যায়, পারো। যখন স্যার ইশারা দিয়ে এই কথাটা বলল, যেহেতু চেষ্টা করলেই বেতনটা বাড়াইতে পারো, তখন আমার মাথায় এই কথাটা আসলো, চেষ্টা করলেই বাড়াইতে পারি মানে হয়তো আমার চেষ্টার মধ্যে ত্রুটি আছে, যে আমি বেতনটা বাড়াইতে পারি। কি এমন ত্রুটি যে চেষ্টা করলে বেতনটা বাড়বে? তখন আমি স্যারের সাথে কথা বলতে বলতে স্যার আমার সাথে একটা ক্লোজ হয়ে গেছে, অনেক সহজ হয়ে গেছে, ভাই বন্ধুর মতো। পরে স্যার বলতেছে, তোমাকে তো আমি বললামই যে একটু চেষ্টা করো, তাহলে বেতনটা বাড়বে, তাহলে তো আর এত কষ্ট হয় না। তখন আমি বললাম, স্যার কিভাবে? স্যার বললো, তখন কিভাবে, তোমার দরকার টাকা আর আমার দরকার তোমারে, তাহলে তুমি যদি একটু সময় দাও, একটু ফ্রি হয়ে আমার সাথে মিশো, যদি আমার বাসায় একটু যাও, মাঝে মাঝে আমাকে একটু খুশি করো, তাহলে তোমার টাকা তুমি পেয়ে যাবে, আর আমার মনের আশাটাও পূরণ হবে। বলে, তোমার ভাবি না অনেকটা অসুস্থ, আমার চাহিদাগুলো তোমার ভাবি পূরণ করতে পারে না, সেই জন্যই সে কিছুদিন পর পর তার বাবার বাড়িতে যায়, বেশিরভাগই তার বাবার বাড়িতে থাকে। তো আমি তো পুরুষ মানুষ, আমার তো চাহিদা থাকবেই, কারণ আমার তো খুব কষ্ট হয়ে যায়। আর তুমি তো যে আমার এই কথাটাই রাজি হও, তাহলে একটু সময় দিতে, একটু শান্তি দিতা, তখন আমিও একটু তোমার বেতনটার ব্যাপারে ভাইবা চিন্তা করে দেখতাম। তখন আমার মনে হলো স্যারের কথা শুনে, আসলে তো ঠিকই, বিবাহিত আমি, আমার স্বামী আছে, যে আমি তো অবিবাহিত নই, যে আমি কারোর সাথে একটু সময় দিলে যে সমস্যা আছে, আমার বিয়ে শাদী হইলে সমস্যায় পড়তে পারি আমি, এরকম তো কোনো সমস্যা না। তাহলে একটু সময় দিলে কি হবে? তো একটু সময় দিই, তাতে যদি আমার সঞ্চলতা আসে, আমার বেতনটা একটু বাড়ে, তো একটু সময়, একটা ছেলে মানুষ, আধা ঘন্টা 20 মিনিট, তাও বড় জোর আধা ঘন্টা, এর বেশি আর কি করা পারবে? আমি সহজে পারে দেবো, আধা ঘন্টা, এটা একটা ব্যাপার হলো? এটা বইলা আমি মনে করছি যে, এটা মনে করে আমি বললাম যে, ঠিক আছে স্যার, আমি আপনার বাসায় যাব, তবে আমার বেতনটা বাড়াতে হবে। স্যার বলল, তুমি যদি আমার বাড়িতে আসো, আইসা গেলেই বাড়াই দিব। বলার পরে প্রায় কয়েকদিন পর স্যারের ওয়াইফ বাড়িতে নেই,
পরে স্যার অফিস থেকে যাওয়ার পথে বলল, ছুটির আগে বলতেছে, তুমি কি আসবে আমার বাড়িতে? আসলে আমার ওয়াইফ কিন্তু নাই আজকে বাড়িতে। তো আমি বললাম, ভাবি কোথায় গেছে আজকে? বলে বাড়িতে গেছে। পরে আমি স্যারের বাসায় গেলাম। স্যারের বাসা বাড়ি সব কিছু সুন্দর, অনেক দামি দামি জিনিসপত্র, দামি দামি খাবার দাবার। মানে আমি অবাক হয়ে গেছি। অবাক হয়ে যাওয়ার পর স্যার আমাকে বলল, তুমি বসো। স্যার আমার সামনে অনেকগুলো ফলমূল নাস্তা পানি এনে দিল। আমি খাইলাম। খায়া আমি অনেকটাই খুশি। খুশি হওয়ার পর আমি বললাম, স্যার তাহলে বেশি দেরি হয়ে যাইতেছে, আমি কখন বাসায় যাব? স্যার বলল, তুমি আর আজকে সারা রাত বাসা যাওয়ার দরকার নেই। আমি বললাম, আচ্ছা স্যার ঠিক আছে, তবে আমি কি যেন ব্যথা যেন পাই না। স্যার বলল, না না সমস্যা হবে না, তোমার ভাবি আমাকে সময় দিতে চায় না তো বেশি, তাই তোমাকে নিয়ে আসলাম। তখন স্যার বলল, তুমি বসো, আমি কাপড় চোপড়টা সাইরা আসি। এটা বলে তার রুমে চলে গেছে। আমি ফলমূল খাচ্ছি আর এদিক সেদিক দেখছি। দেখার পরে স্যার আসে। তো আমি খাওয়া দাওয়া করে স্যারের রুমে গেলাম। যাওয়ার পরে স্যার বলল কাপড় চোপড় খুলে তোমার ভাবির এই কাপড় চোপড়গুলো পরো। ভাবির ওই কাপড় চোপড়গুলো পরলাম। তারপরে রুমে গেছি। রুমে গিয়ে স্যারে দরজা লাগাই দেয়। স্যার আমার কাছে আসে, আইসা বিভিন্ন ধরনের কথা বলে। তো তখন ভালো ভালো গল্প সল্প বললাম। তারপরে স্যার আমার কাছে বসলো, বসে আমার হাত ধরে বলতেছে, কখনো আমার কাছ থেকে দূরে যাবে না। তোমার ভাবি আমাকে সময় দেয় না অনেক দিন ধরে, তাই তোমার কাছে আমি সময় চাইতেছি। এই বাংলাদেশের লোকেদের যে এত বড় যন্ত্র থাকে, আমার জীবনেও আমি কোনোদিন কল্পনা করতে পারিনি। সেদিন আমি খানে ধরে উঠবস করছি, না তো কোনোদিন লুপ পড়বো, না তো কোনোদিন পর পুরুষের কাছে যাব। নিজের স্বামী ভালো, কত আদর যত্ন করে, কত ভালোবাসা দেয়, তারপরেও 10 মিনিট পরে কই কি সরত মনে করে যে আসলে মনে হয় শরীরটা খারাপ, দূরে সরে যায়। আর পর পুরুষেরা কোনোদিনও একটা মেয়ে মানুষের শরীরের ভালো মন্দ কষ্ট যন্ত্রণা কোনোদিনও অনুভব করে না। তারা শুধু নিজের চাহিদাগুলো মিটানোর ধান্দাই থাকে। এই লোকটা একবারও অনুভব করলো না যে আমার এত বড় যন্ত্রটা মেয়েটার ভিতরে দিলাম, আবার বের করলাম, তাহলে 2বার, তাহলে মেয়েটাকে ছেড়ে দেই, একটু রেস্ট করুক। কখনোই বলতো না। তাহলে এরা কি মানুষ? ওই যে কোনো স্বামী থেকে কোনো স্ত্রী, কোনো মানুষ পৃথিবীতে ভালোবাসে না। আর কোনো স্ত্রীর সাথে কোনো পরোয়া নারী স্বামীকে ভালোবাসে না, বাসতে পারে না। ওখানে ভালোবাসা থাকে না, লোভে পাপে মৃত্যু হয়। অর্থাৎ আমি লোভ করে সম্মান ইজ্জত সব হারাইছি। আপনারা এরকম লোভ করবেন না, যাতে আপনাদের মান সম্মান হারায়। আমি বেঁচেছিলাম এত বড় একটা যন্ত্র নেওয়ার পরও আপনারা যে পয়সা থাকবেন এটার কোনো গ্যারান্টি নেই। আপনাদের যে কোনোদিন কোনো বিপদ হবে না, কারো কোনো গ্যারান্টি নেই। তাতে সবাই সাবধানে থাকবেন, কখনোই লোভ করবেন না। যা পাবেন তাতে সন্তুষ্ট থাকবেন। ধন্যবাদ।